বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ এই 15 নম্বর চ্যাপ্টারের আগের দিন 3 নম্বরের অঙ্ক অবধি হয়েছিল, বা না হয়নি, 3 নম্বরের অঙ্কটাও হয়নি। 3 নম্বরের অঙ্কটা করতে করতে কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যার জন্যে অঙ্কের সলিউশনটা, বাকি অঙ্কগুলোর সলিউশনগুলো দিতে পারেনি। তো আজকে চেষ্টা করছি সেই সলিউশনগুলো দেওয়ার, ঠিক আছে। তো 3 নম্বর অঙ্কটা আগে সলভ করি। 219 পেজ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ। 3 নম্বর কোশ্চেন। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, মানে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত ও বিন্দু থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমাকে ছবিটা আঁকতে হবে, না আঁকলে তো বোঝা যাবে না। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। 5 সেমি ব্যাসার্ধ, এটার নাম ও দিলাম। ও থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু পি। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ, মানে এখান থেকে একটা স্পর্শক পি কিউ, এবং পি আর, এখান থেকে একটা স্পর্শক পি বিন্দু থেকে এটা পি আর আঁকা হয়েছে। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এই একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, তাই না? একটা চতুর্ভুজ তৈরি হয়নি? একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু। চারটে বাহু মানে তো চতুর্ভুজ, তাই না? এই চতুর্ভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে, আর বলে দেওয়া আছে এই কেন্দ্র থেকে এই বহিস্থ বিন্দু পি এর দূরত্ব দেওয়া আছে, আর এর ব্যাসার্ধ এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এটাও 5 সেমি হবে। তাহলে দেখো, আমরা জানি এরকম একটা উপপাদ্য রয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা যায়, স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এটা সমান হয়, আবার ব্যাসার্ধ এই দুটো তো সমান হবেই, আর এটা সাধারণ বাহু, আবার এই কোণটাও সমান হয়, অর্থাৎ এই উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা সর্বসম হয়। সর্বসম কথার অর্থ হলো সব সমান, অর্থাৎ উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে, নিচের ত্রিভুজটার ক্ষেত্রফলও তাই হবে। তাহলে এই চতুর্ভুজটাকে যদি দুটো ত্রিভুজে ভাগ হয়েছে, দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল তাই হবে যেটা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ করলে যা আসবে। তাহলে আমি এই উপরের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এই উপরে এই ত্রিভুজটাকে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণ? কারণ আমরা জানি স্পর্শবিন্দুগমী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, তাহলে এটা অতিভুজ বলা হয়। 13 সেন্টিমিটার অতিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে। আর এটা লম্ব যদি ভাবি তাহলে এটাকে ভূমি ভাববো। তাহলে আগে আমি কিউপি এর দৈর্ঘ্য বের করি, তাহলে আমার সহজেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ফর্মুলায় ফেলে দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর অতিভুজের স্কোয়ার, অর্থাৎ ওপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে হচ্ছে ও কিউ, প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে কিউপি স্কোয়ার। ওপির মান হচ্ছে 13, এখানে দেখতেই পাচ্ছি, তাহলে 13 স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার মানে তো 5, 5-এর স্কোয়ার, প্লাস কিউপির স্কোয়ার, কিউপির মান জানি না আমি, কিউপি এর স্কোয়ার। তো কিউপির মান বের করব, তাহলে কিউপি এর স্কোয়ার সমান 13 স্কোয়ার মানে 169, আর 5 স্কোয়ার ওইদিকে যাবে, তার মানে -25 হয়ে যাবে। কিউপি এর স্কোয়ার হচ্ছে 144, বা এগুলো সব বা লিখতে হবে, বা কিউপি সমান √144, আর আমরা সবাই জানি 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে এই বাহুটা, কিউপি বাহুটা পেলাম 12। তাহলে ও পি কিউ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণের লম্ব 5 সেমি, ভূমি 12 সেমি, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে? ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা জানি, তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত? এটা 12টাকে ভূমি ধরি, যেটা আমি বের করলাম, আর উচ্চতা 5, তাহলে 6 2 12, তাহলে 30 বর্গ সেমি। ক্ষেত্রফল হলেই সেখানে বর্গ কথাটা লাগাতে হয়।
আচ্ছা, ত্রিভুজে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর আমরা জানি এই ত্রিভুজটাও যা তার সমান হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে এই টোটাল চতুর্ভুজ যেটা আমাকে বইয়ে বের করতে দিয়েছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা কত বের করতে দিয়েছে? তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল এভাবে লিখে দেবো, অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? এর দ্বিগুণ হবে, কত হবে? 60 বর্গ সেমি। তার মানে কোন অপশানে রয়েছে? অপশান এতে রয়েছে। তাহলে 3-এর 1-এরটা হবে, অতএব এ বিকল্পটি। এখানে নাম্বারিং অবশ্যই করবে, আমি বারবার বলি, এটা 3 নম্বরের কোয়েশ্চেন। যেভাবে দেওয়া আছে 11-র এর 3 নম্বর, ঠিক সেভাবেই নাম্বারিং করবে পরীক্ষার খাতায়। তাহলে লিখবে এ বিকল্পটি সঠিক। ঠিক আছে, এবার 4 নম্বর কোয়েশ্চেন দেখো। আইভি বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। দুটো বৃত্ত আছে, একটা বড় বৃত্ত যার ব্যাসার্ধ 5 সেমি আর একটা 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, মানে বাইরে টাচ করেছে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে যদি বাইরে টাচ করে, আমি আগের দিন কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে বলে দিয়েছিলাম যে বাইরে যদি টাচ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কীভাবে বের করতে হয়? যোগ করে। তাহলে একটা ছবি এঁকে বুঝিয়ে দিই। একটা মনে করো বড় বৃত্ত যার ব্যাসার্ধ 5 সেমি, আর একটা ছোটো বৃত্ত যার ব্যাসার্ধ মনে করো 3 সেমি। আচ্ছা, এরা টাচ করে আছে বলেছে, তাহলে টাচ করে আঁকতে হবে আমাকে। এটা 3 সেমি, তাহলে এটা যদি 3 সেমি হয় আর এটা যদি 5 সেমি হয়, তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত হবে? 5 যোগ 3 সমান 8 সেমি। এটা ছবি আঁকলেও হবে, আবার নাও আঁকলে হবে, এটা তো খুবই সহজ, বোঝাই যাচ্ছে দেখে। তাহলে 5 যোগ 3 8 সেমি। তাহলে এখানে অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর, তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারবে, অতএব ডি বিকল্পটি সঠিক। এখানে লিখে দেবে ডি বিকল্পটি সঠিক। ঠিক আছে, 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধ, একটা 3.5 সেমি, একটা 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। অন্তঃস্পর্শ ব্যাপারটা কেমন আগের দিন বুঝিয়ে দিয়েছি আমি। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এটাও কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব চেয়েছে, কিন্তু এখানে বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ কেমন করে? একটার বৃত্ত যদি এটা হয়, আর একটা বৃত্ত ছোট বৃত্ত এটা এইভাবে টাচ করেছে, এই ভিতরে একটা বিন্দুতে টাচ করেছে। তো এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি, 3.5। এই টোটালটা ব্যাসার্ধ 3.5, আর এই যে ছোট বৃত্ত এর ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত? কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব টোটালটা 3.5, আর এইটুকু 2, তাহলে এইটুকু বাদ দিলেই তো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পেয়ে যাবো, তাই না? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 3.5 থেকে 2 বাদ দিলে 1.5 সেমি, যেটা আছে উত্তর অপশান সিতে রয়েছে। তাহলে 5-এর সি বিকল্পটি সঠিক হতে, স্টেপ সি বিকল্পটি সঠিক। এখানে লিখে দেবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান 3.5 থেকে 2 বাদ দিলে 1.5, তাই সি বিকল্প সঠিক। এবার আসছি সত্য না মিথ্যায়। সত্য না মিথ্যা বি দাগের অঙ্কগুলো দেখো। একটা বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, অন্তস্থ মানে ভিতরে কোনো একটা বিন্দু, ভিতরে অন্তস্থ মানে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, তাই বলছে। তাহলে একটা বৃত্ত যদি আঁকি, সেই বৃত্তের ভিতরে কোনো একটা জায়গায় পি আছে, মনে করো এই বিন্দুটা পি। এই বৃত্তের ওপর অঙ্কিত কোনো স্পর্শ, এই বৃত্তে কোনো স্পর্শক, যে স্পর্শকই বাইরে কোনো বিন্দু থেকে যে স্পর্শই আঁকি না কেন, এখান থেকে আঁকি বা নিজে নিজে শুধু একটা বিন্দুতে স্পর্শক আঁকি, এখানে স্পর্শক আঁকলাম, কখনোই এই বিন্দুকে টাচ করবে না। কখনোই কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, তাই বলেছে। এই বিন্দুকে কখনোই কোনো স্পর্শক টাচ করবে না। এটা তো সত্যি কথা, তাই না? এটা সত্যি কথা একদম। এখানে নয় বলেছে, তো একদম ঠিক কথা, সত্যি সত্যিই নয়। তাহলে লিখে দেবে বিয়ের এক বলবে বিবৃতিটি হচ্ছে সত্য। বাস। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, বিয়ের 2 নম্বর কোয়েশ্চেন বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটা নির্দিষ্ট সরলরেখা, একটা বৃত্তে একটা নির্দিষ্ট সরলরেখাটা হতে পারে এখানে আছে, কোথাও আছে, নির্দিষ্ট করে বলে দেয়নি, তাহলে আমি ভেবে নিলাম এখানে আছে, ভেবে নিলাম
এর সমান্তরালকে এর কটা স্পর্শক আঁকতে পারবো? ম্যাক্সিমাম দুটোর বেশি আঁকতে পারবো না। দেখো এ একটা পারবো আর এ একটা পারবো, মানে এটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল, এটা একটা স্পর্শক আঁকলাম, আর এই দাগের সমান্তরাল এই একটা আঁকলাম, আর বেশি তো আঁকতে পারবো না। আর যেটাই আঁকি না কেন সমান্তরাল হবে না। স্পর্শক তো অনেক আঁকা যায়, কিন্তু কোনো একটা সরলরেখার সমান্তরাল কয়টা আঁকা যায় তাই বলেছে। নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল এখানে বলেছে 2-এর অধিক স্পর্শক আঁকা যায়। তাই কি যায়? অসম্ভব। 2-এর অধিক অঙ্কন করা সম্ভব না, ম্যাক্সিমাম দুটো আঁকতে পারবো। তাহলে এই বিবৃতিটি অঙ্কন করা যায় বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি যায় না, তাহলে এই বিবৃতিটি মিথ্যা বলেছে। তাহলে 2 নম্বর লিখবে বিবৃতিটি মিথ্যা। 2 নম্বর লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। দ্যাটস ইট। সি দেখো, শূন্যস্থান পূরণ করে বলেছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। আমি আগের দিন যখন কনসেপ্ট ক্লিয়ার করছিলাম, প্রথম অংশটা যারা দেখোনি তারা একবার দেখে নিও, যে একটা বিন্দুতে টাচ করলে তাকে স্পর্শক বলে, কিন্তু দুটো বিন্দুতে যেই টাচ করবে সেটাকে আর স্পর্শক বলা হবে না, সেটাকে বলা হবে ছেদক বা ভেদক। তাহলে যে দুটি বিন্দুতে যে টাচ করলে তাহলে বৃত্তের কি বলে? ছেদক বা ভেদক বলে। ছেদক বলে লিখে দেবে, তাহলে হবে। তাহলে জাস্ট সি এর দাগ দেবে 1 নাম্বার, ছেদক বলে, ছেদক এটুকু লিখে দিলেই হয়ে যাবে। বা কেউ চাইলে পুরো সেন্টেন্স লিখতে পারো, কোনো সমস্যা নেই, অথবা এভাবে লিখে দিতে পারো, তবে নাম্বারিংটা ঠিকঠাক করবে। 2 নাম্বার, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, দুটো বৃত্ত যদি পরস্পরকে টাচ না করে, তাহলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় জানতে চাইনি, যে কয়টি তির্যক বা সরল সাধারণ সেটা জানতে চাইনি, শুধু বলেছে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়, কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে যদি দুটো বৃত্ত টাচ না করে, তাহলে দুটো, আমি আগের দিন এটাও বলে দিয়েছিলাম, দুটো বৃত্ত টাচ যদি না করে, তাহলে এটা একটা সরল সাধারণ স্পর্শক, এটা একটা সরল সাধারণ স্পর্শক, তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক, আর এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে দুটো তির্যক সাধারণ স্পর্শক আর দুটো সরল সাধারণ স্পর্শক, তাহলে মোট স্পর্শকের সংখ্যা কয়টি? 4টি। তাহলে এখানে উত্তর লিখবে 4টি। তাহলে জাস্ট 2 নাম্বার দিয়ে লিখবে 4টি, অথবা চাইলে পুরো সেন্টেন্স লিখতেও পারো, কোনো সমস্যা নেই। দুটো বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই কোয়েশ্চেনটা খুব ভালো লেগেছে আমাকে। দুটো বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে, মানে একটা বৃত্ত, একটা বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো, এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকবো আমি, এখানে যে স্পর্শকটা আঁকবো, এই স্পর্শকটা কী টাইপের স্পর্শক? এটা কি সরল সাধারণ নাকি তির্যক সাধারণ? আমি আগের দিনই বলেছি যে স্পর্শকের যদি দুটো বৃত্ত একই দিকে হতো তাহলে সরল সাধারণ হতো, কিন্তু দেখো স্পর্শকটা এইদিকে আছে, আর তার একদিকে আছে একটা বৃত্ত, অন্যদিকে আরেকটা বৃত্ত, অর্থাৎ বৃত্ত দুটো বিপরীত দিকে আছে, তাহলে এটা কী হবে? তির্যক সাধারণ স্পর্শক হবে। তাহলে এই ড্যাশ পূরণের জায়গায় লিখবে 3 নাম্বার দেবে, দিয়ে লিখবে তির্যক সাধারণ বা তির্যক সাধারণ, তির্যক সাধারণ স্পর্শক। চাইলে পুরো সেন্টেন্সও লিখতে পারো। তাহলে আজকে এই এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল, যদিও আগের ভিডিওটাতে আমি কমপ্লিট করার কথা ছিল, তো যাই হোক কোনো কারণে হয়নি, তো আজকে করে দিলাম।